পৃথিবীতে কম্পিউটার, মোবাইল ও ইন্টারনেট আমাদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ। পড়াশোনা, তথ্য খোঁজা এবং যোগাযোগের জন্য আমরা নিয়মিত এসব প্রযুক্তি ব্যবহার করি। তবে এগুলো ব্যবহার করার সময় নিরাপত্তা ও সতর্কতা খুবই জরুরি। এই অধ্যায়ে আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যন্ত্রপাতি কিভাবে নিরাপদে ব্যবহার করতে হয়, কিভাবে সেগুলোর যত্ন নিতে হয় এবং অতিরিক্ত ব্যবহার করলে কী ধরনের সমস্যা হতে পারে তা সম্পর্কে জানব। বইয়ের ৩৭ নম্বর পৃষ্ঠা খুলো, শুনবে এবং বইয়ের পাতায় চোখ রাখবে। তৃতীয় অধ্যায়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ব্যবহার। এই অধ্যায় শেষে আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কিছু কিছু যন্ত্রপাতি কেমন করে সুরক্ষা করা যায় তা ব্যাখ্যা করতে পারব। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ব্যবহারের বিষয়টি ব্যাখ্যা করতে পারব। কম্পিউটারের পিছনে বেশি সময় দিলে কোনো সমস্যা হতে পারে কিনা তা বর্ণনা করতে পারব। পাঠ ১, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ব্যবহার। একটা সময় ছিল যখন ছোট ছেলেমেয়েদের যেকোনো যন্ত্রপাতি থেকে সরিয়ে রাখা হতো। তোমরা দেখতেই পাচ্ছ সেই সময়টার পরিবর্তন হয়েছে। তোমাদের বয়সী ছেলেমেয়েদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যন্ত্রপাতি থেকে সরিয়ে না রেখে বরং সেগুলো ব্যবহার করতে শেখানো হচ্ছে। এই অধ্যায়টি লেখা হয়েছে তোমরা কম্পিউটার, প্রিন্টার বা মডেমের মতো যন্ত্রপাতি যেন নিরাপদে এবং নির্ভয়ে ব্যবহার করতে পারো সেটি শিখিয়ে দেওয়ার জন্য। যারা কম্পিউটার তৈরি করে তারা জানে আজকাল শুধু বড় মানুষরাই নয়, ছোটরাও কম্পিউটার ব্যবহার করে। তাই সব কম্পিউটারই তৈরি করা হয় যেন এটি ব্যবহার করে কারও কোনো বিপদ বা স্বাস্থ্য ঝুঁকি না থাকে। কম্পিউটারের একমাত্র যে বিষয়টি নিয়ে সবারই একটু সতর্ক থাকা দরকার সেটি হচ্ছে তার বৈদ্যুতিক সংযোগ। ডেস্কটপ কম্পিউটারকে সব সময় বৈদ্যুতিক সংযোগ দিতে হয়, আর ল্যাপটপ কম্পিউটারকে তার ব্যাটারি চার্জ করার সময় বৈদ্যুতিক সংযোগ দিতে হয়। বিদ্যুতের ভোল্টেজ ৫০ ভোল্টের বেশি হলে আমরা সেটা অনুভব করতে পারি। আমাদের দেশের বিদ্যুৎ প্রবাহের ভোল্টেজ ২২০ ভোল্ট, কাজেই কোনোভাবে বিদ্যুতের তার আমাদের শরীর স্পর্শ করলে আমরা ভয়ানক বৈদ্যুতিক শক অনুভব করব। আমাদের মাংসপেশি ব্যবহার করে হাত পা নাড়াচাড়া করার জন্যে এবং হৃৎপিণ্ড সচল রাখতে মস্তিষ্ক থেকে স্নায়ুর ভেতর দিয়ে সংকেত পাঠানো হয়। তোমরা শুনলে অবাক হয়ে যাবে, এগুলো বৈদ্যুতিক সংকেত এবং এর পরিমাণ খুবই অল্প। কেউ যখন বৈদ্যুতিক শক খায় তখন তার শরীরের ভেতর দিয়ে অনেক বেশি বিদ্যুৎ প্রবাহিত হয়। মস্তিষ্ক থেকে পাঠানো ছোট সংকেতগুলো তখন এই বড় বিদ্যুৎ প্রবাহের নিচে চাপা পড়ে যায়। সেজন্যে যখন কেউ বিদ্যুতায়িত হয় তখন সে তার হাত পা নাড়াতে পারে না। বেশিক্ষণ হলে তার হৃৎস্পন্দন থেমে যেতে পারে। সেজন্যে বিদ্যুৎ সংযোগকে কখনো হেলাফেলা করে নিতে হয় না। বিদ্যুৎ ছাড়া আমরা আজকাল এক মুহূর্তও থাকতে পারি না। সব সময়ই বিদ্যুৎ ব্যবহার করতে হয়, কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা যেন এটা ঠিক করে ব্যবহার করি। সব সময়ই যেন সঠিক সকেটে সঠিক প্লাগ ব্যবহার করে বিদ্যুতের সংযোগ নিই। আমরা কখনো প্লাস্টিক সরিয়ে খোলা তার প্লাগে ঢুকিয়ে বিদ্যুৎ সংযোগ দেব না। শুধু তাই নয়, কাউকে এরকম করতে দেখলে বাধা দেব। সঠিকভাবে বিদ্যুৎ সংযোগ করা হলে কম্পিউটারের আর মাত্র একটি বিষয়ে একটু সতর্ক থাকা ভালো। আমরা আগেই বলেছি কম্পিউটারের প্রসেসর অনেক গরম হতে পারে বলে আজকাল সেগুলোর ওপর আলাদা ফ্যান বসাতে হয়। মাদারবোর্ডের অন্যান্য আইসিগুলোও অনেক গরম হতে পারে, তাই কম্পিউটারের ভেতরের তাপমাত্রা বাইরের থেকে অনেক বেশি হতে পারে। কম্পিউটারের ভেতর থেকে এই গরম বাতাসকে বাইরে বের করে দেওয়ার জন্যে সব কম্পিউটারেই ফ্যান লাগানো হয়। এগুলো বাইরে থেকে বাতাস টেনে এনে ভেতরের গরম বাতাসকে ঠেলে বের করে দেয়। কাজেই তোমরা যখনই কম্পিউটার ব্যবহার করবে তখনই ভালো করে লক্ষ্য করবে কোন দিক থেকে ঠান্ডা বাতাস ঢুকছে আর কোন দিক দিয়ে গরম বাতাস বের হচ্ছে। সব সময়ই নিশ্চিত করবে যেন বাতাস ঢোকার এবং বের হওয়ার পথ কোনোভাবেই বন্ধ না হয়। শুধু এই বিষয়টা লক্ষ্য করলেই দেখবে তোমার কম্পিউটার দীর্ঘদিন ব্যবহার করতে পারবে। তোমরা হয়তো শুনে থাকবে কেউ কেউ বলে যে কম্পিউটার ব্যবহার করার জন্য ঘরের ভেতর এয়ার কন্ডিশনার লাগিয়ে ঘরটাকে ঠান্ডা রাখতে হয়। এই কথাগুলো একেবারেই ঠিক নয়। যে তাপমাত্রা তুমি সহ্য করতে পারবে তোমার কম্পিউটার তার থেকে অনেক বেশি তাপমাত্রা সহ্য করতে পারবে। কাজ ১, তোমাদের বিদ্যালয়ের যেখানে যেখানে বৈদ্যুতিক সংযোগ আছে লক্ষ্য করে দেখো সেগুলো সঠিকভাবে দেওয়া হয়েছে কি না। যদি কোথাও সেটি সঠিক না হয়ে থাকে তাহলে তোমার শিক্ষকদের সেটা জানাও। এই কাজের মূল উদ্দেশ্য হল তোমাদের নিরাপদ বিদ্যুৎ ব্যবহারের প্রতি সচেতন করা। তোমরা করতে পারো এমনভাবে বিদ্যালয়ের চারপাশে নজর দাও, যেখানে যেখানে সকেট, সুইচ বা বৈদ্যুতিক তার আছে সেগুলো লক্ষ্য করো নিরাপদ কিনা দেখো।
যেমন প্লাগ সঠিকভাবে সকেটে লাগানো আছে কি, তারের কোনো খোলা অংশ বা ক্ষত আছে কি, কোনো তার ছিঁড়ে বা ঝুলছে কি। সমস্যা থাকলে শিক্ষকদের জানাও, যেমন খোলা তার বা ভুলভাবে লাগানো সকেট। নিজেও সাবধান হও, কোনো সমস্যা দেখে নিজে ছুবে না, বরং শিক্ষককে বলবে। এভাবে করলে তুমি বিদ্যুতের বিপদ থেকে নিজেকে এবং অন্যদের রক্ষা করতে পারবে। 2. তোমাদের স্কুলের ডেস্কটপ এবং ল্যাপটপ কম্পিউটারগুলোর কোন দিক দিয়ে শীতল বাতাস ঢোকে এবং কোন দিক দিয়ে গরম বাতাস বের হয় সেটি খুঁজে বের করো। ধাপ 1. প্রস্তুতি। স্কুলের ডেস্কটপ বা ল্যাপটপের কাছে যাও। কম্পিউটার চালু করো। হাতে বা কাগজের ছোট টুকরো ব্যবহার করে বাতাসের গতি অনুভব করো। ধাপ 2. বাতাসের দিক নির্ধারণ। ঠান্ডা বাতাস ঢোকার জায়গা, এয়ার ইনটেক। সাধারণত কম্পিউটারের নিচ বা পাশে ছোট ছিদ্র, গ্রিল থাকে। এখানে বাইরে থেকে বাতাস আসে এবং ভিতরের অংশ ঠান্ডা করে। গরম বাতাস বের হওয়ার জায়গা, এক্সস্ট। সাধারণত পিছনের দিকে বা উপরের দিকে বড় ফ্যান থাকে। গরম বাতাস বাইরে বের হয়। ধাপ 3. পর্যবেক্ষণ। হাত দিয়ে বা কাগজের টুকরো দিয়ে বাতাসের দিক পরীক্ষা করো। লক্ষ্য করো কোন দিক থেকে ঠান্ডা বাতাস আসছে এবং কোন দিক দিয়ে গরম বাতাস বের হচ্ছে। ধাপ 4. নোট বা রিপোর্ট। তোমার পর্যবেক্ষণ নোটবুকে লিখো। উদাহরণ: ডেস্কটপ, ঠান্ডা বাতাস সামনে, নিচ। গরম বাতাস পিছনে। ল্যাপটপ, ঠান্ডা বাতাস নিচ, গরম বাতাস পিছনে, পাশে। কম্পিউটারের প্রসেসরকে ঠান্ডা করার জন্য তার ওপর ফ্যান লাগানো হয়। নতুন শিখলাম: ভোল্টেজ, স্নায়ু। প্লাগ, সকেট। পাঠ 2. আইসিটি যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ। যারা গাড়ি চালায় তাদের কিছুদিন পর পর গাড়ির ইঞ্জিন অয়েল পাল্টাতে হয়। যদি ঠিক করে রক্ষণাবেক্ষণ করা না হয় তাহলে গাড়িটি যে খুব তাড়াতাড়ি নষ্ট হবে শুধু তাই নয়, এটা যাত্রীদের জন্যে বিপজ্জনক হয়ে উঠতে পারে। গাড়ির মতো অন্য অনেক যন্ত্রপাতিকে খুব ভালো করে নিয়মিত রক্ষণাবেক্ষণ করতে হয়। আমাদের খুব সৌভাগ্য যে কম্পিউটার সেরকম রক্ষণাবেক্ষণ করতে হয় না। তারপরও তোমরা যদি কিছু ছোটখাটো বিষয় লক্ষ্য রাখো, দেখবে তোমাদের কম্পিউটার দীর্ঘদিন তোমাদের সঙ্গী হয়ে থাকবে। মনিটর পরিষ্কার করতে হয় নরম সুতি কাপড় দিয়ে। মনিটর পরিষ্কার। আজকাল বেশিরভাগ কম্পিউটারের মনিটর এলসিডি বা এলইডি মনিটর এবং এ ধরনের মনিটর তোমাদের পরিষ্কার করার চেষ্টা না করাই ভালো। এর পৃষ্ঠদেশ কাঁচ নয়, তাই পরিষ্কার করার চেষ্টা করার সময় খুব সহজে দাগ পড়ে যেতে পারে। শুধু তাই নয়, পরিষ্কার করার সময় ঘষাঘষি করলে মনিটরের পিক্সেলগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে সিআরটি মনিটরে যদি ধুলোবালি পড়ে অপরিষ্কার হয় তাহলে প্রথমে নরম সুতি কাপড় দিয়ে মুছে সেটা পরিষ্কার করতে পারো। তারপরও যদি ময়লা থাকে তাহলে নরম সুতি কাপড়টিতে একটু গ্লাস ক্লিনার লাগিয়ে মুছে নিতে পারো। যদি গ্লাস ক্লিনার না থাকে তাহলে 1 গ্লাস পানিতে 1 চামচ ভিনেগার দিয়ে সেটাকে গ্লাস ক্লিনার হিসেবে ব্যবহার করতে পারো। মনে রাখবে, কম্পিউটারের যেকোনো অংশ পরিষ্কার করার সময় কম্পিউটার বন্ধ করে তার বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে দিতে হবে। পানি বা তরল। কম্পিউটার ব্যবহার করার সময় তার খুব কাছাকাছি পানি বা কোনো ধরনের তরল পদার্থ না রাখা ভালো। হঠাৎ করে হাতে লেগে সেটা যদি তোমার কম্পিউটারের ওপর পড়ে যায় তাহলে সেটা তোমার কম্পিউটারের ক্ষতি করতে পারে। পানি বা অন্যান্য তরল পদার্থ কম্পিউটারের ভেতরে ঢুকে গেলে বৈদ্যুতিক সার্কিটগুলো শর্ট সার্কিট হতে পারে। এরকম কিছু হলে সাথে সাথে কম্পিউটার বন্ধ করে দীর্ঘ সময় একটা ফ্যানের নিচে রেখে দাও যেন পানি শুকিয়ে যায়। ধুলোবালি। আমাদের দেশে ধুলোবালি একটু বেশি। কম্পিউটারের ফ্যান যখন বাতাস টেনে নেয় তার সাথে ধুলোবালিও টেনে আনতে পারে। ধুলোবালি জমে যদি বাতাস ঢোকার এবং বের হওয়ার পথগুলো বন্ধ হয়ে যায় তাহলে কম্পিউটার বেশি গরম হয়ে উঠতে পারে। তাই মাঝে মাঝে পরীক্ষা করে দেখো সেখানে বেশি ধুলো জমেছে কি না। জমে থাকলে একটু পরিষ্কার করে নিও। তবে নিজে কম্পিউটার খুলে কখনো তার ভেতরে পরিষ্কার করতে যেও না। কিবোর্ড পরিষ্কার। কিবোর্ডটি মাঝে মাঝে পরিষ্কার করা ভালো, কারণ হাতের আঙ্গুল দিয়ে এটা ব্যবহার করা হয় বলে এখানে রাজ্যের রোগজীবাণু জমা হতে পারে। শুকনো নরম সুতি কাপড় দিয়ে কিগুলো মুছে কটন বাড দিয়ে প্রত্যেকটা কিয়ের চারপাশ পরিষ্কার করা যায়। তারপর উল্টো করে কয়েকবার হালকা ঝাঁকি দিলে কিবোর্ডটা মোটামুটি পরিষ্কার হয়ে যাবে। কাঠিতে তুলা লাগিয়ে বা কটন বাড দিয়ে পরিষ্কার করে নরম সুতি কাপড় দিয়ে কিবোর্ড মুছে নিতে হয়। মাউস পরিষ্কার। আজকাল প্রায় সব মাউস অপটিক্যাল মাউস। আলো প্রতিফলিত হয়ে এটা কাজ করে, তাই মাউসের লেন্স যদি অপরিষ্কার থাকে তাহলে মাউস ঠিক করে কাজ নাও করতে পারে। মাউসে যদি ধুলোবালি ময়লা জমা হয়ে থাকে
তাহলে কম্পিউটার থেকে খুলে নিয়ে সেটা উল্টো করে, যেখানে যেখানে ময়লা জমেছে কটন বাড দিয়ে সেটা পরিষ্কার করে নরম সুতি কাপড় দিয়ে মুছে নাও। মাউসে যেখানে ময়লা জমলে কাঠিতে তুলা লাগিয়ে বা কটন বাড দিয়ে সেটা মুছে নিতে হয়। কাজ 1। ক্লাসের ছাত্রছাত্রীরা তাদের ল্যাবের বা অন্য কম্পিউটারগুলো পরীক্ষা করে দেখবে তার মনিটর, কিবোর্ড এবং মাউস পরিষ্কার করার প্রয়োজন আছে কিনা। ধাপে ধাপে কাজ করার পদ্ধতি। মনিটর পরীক্ষা করো। মনিটরের সামনে দাঁড়িয়ে দাগ, ধুলো বা দাগ আছে কি না দেখো। যদি এলসিডি ওর এলইডি মনিটর হয়, শুধু নরম কাপড় দিয়ে আলতোভাবে মুছে চেক করো। সিআরটি মনিটরের জন্য নরম কাপড় বা হালকা গ্লাস ক্লিনার ব্যবহার করতে পারো। কিবোর্ড পরীক্ষা করো। হাতের আঙ্গুল দিয়ে চাপানো কিয়ের চারপাশে ধুলো বা ময়লা আছে কি না দেখো। প্রয়োজন হলে শুকনো নরম কাপড় দিয়ে মুছে নাও। কটন বাড দিয়ে কিয়ের ফাঁক পরিষ্কার করা যেতে পারে। মাউস পরীক্ষা করো। মাউসের লেন্স বা নিচের অংশে ধুলো আছে কি না দেখো। ধুলো থাকলে নরম কাপড় বা কটন বাড দিয়ে মুছে নাও। অপটিক্যাল মাউস পরিষ্কার না হলে সঠিক কাজ করবে না। সতর্কতা: কম্পিউটার বন্ধ রাখো এবং বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করো। কোনো পানি বা তরল ব্যবহার করলে খুব হালকাভাবে ব্যবহার করো। নিজেরা কম্পিউটার খুলে ভিতরের অংশে হাত দিও না। 2। তারা পরীক্ষা করে দেখবে বাতাস ঢোকার এবং বের হওয়ার জায়গায় ধুলো জমে বন্ধ হয়ে গেছে কিনা। ধাপে ধাপে কাজ করার পদ্ধতি। কম্পিউটারের ফ্যান ও বায়ু পথ চিহ্নিত করো। দেখো কোন দিক থেকে ঠান্ডা বাতাস আসে, এয়ার ইনটেক। দেখো কোন দিক দিয়ে গরম বাতাস বের হয়, এক্সস্ট। ধুলো জমা আছে কি না পরীক্ষা করো। ফ্যানের চারপাশে, বায়ু ঢোকার গ্রিল বা বের হওয়ার জায়গায় ধুলো আছে কি না দেখো। যদি ধুলো জমে বাতাসের পথ বন্ধ হয়ে যায়, কম্পিউটার বেশি গরম হতে পারে। নিরাপদ ব্যবস্থা নাও। নিজেরা কম্পিউটার খুলে ধুলো পরিষ্কার করা যাবে না। শিক্ষক বা দায়িত্বশীল কেউ ধুলো পরিষ্কার করবে। পর্যবেক্ষণ টিপস: হাতের আঙ্গুল দিয়ে বা ছোট কাগজের টুকরো দিয়ে বাতাসের পথ পরীক্ষা করতে পারো। যদি বাতাস খুব কম আসে বা ধুলো জমে থাকে, সেটা নোট করে শিক্ষকের কাছে জানাও। নতুন শিখলাম: কটন বাড, এলসিডি মনিটর, পিকজেল, শর্ট সার্কিট, ভিনেগার। পার্ট 3: সফটওয়্যার রক্ষণাবেক্ষণ। আমরা দেখেছি, একটা কম্পিউটারের দুটি অংশ থাকে, হার্ডওয়্যার এবং সফটওয়্যার। আগের পার্ট দুটিতে আমরা হার্ডওয়্যার রক্ষণাবেক্ষণের কথা বলেছি। কাজেই তোমরা প্রশ্ন করতে পারো, তাহলে কি সফটওয়্যার রক্ষণাবেক্ষণের প্রয়োজন নেই? অবশ্যই আছে। যারা কম্পিউটার ব্যবহার করে তারা জানে যে কম্পিউটারের হার্ডওয়্যারের যত্ন না নিলে যতটুকু যন্ত্রণা সহ্য করতে হয় তার থেকে অনেক বেশি যন্ত্রণা সহ্য করতে হয় কম্পিউটারের সফটওয়্যারের যত্ন নেওয়া না হলে। এই যন্ত্রণার কারণ হচ্ছে কম্পিউটারের ভাইরাস। তোমরা নিশ্চয়ই রোগজীবাণু এবং ভাইরাসের কথা শুনেছ। এই রোগজীবাণু এবং ভাইরাসের কারণে আমরা মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ি, আমরা তখন ঠিক করে কাজ করতে পারি না। কম্পিউটার ভাইরাস ঠিক সেরকম এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম যার কারণে একটা কম্পিউটার ঠিক করে কাজ করতে পারে না। সত্যিকারের রোগজীবাণু বা ভাইরাস যেমন একজন মানুষ থেকে অন্য মানুষের কাছে গিয়ে তাকে আক্রান্ত করতে পারে। কম্পিউটার ভাইরাসও একটি কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ছড়িয়ে পড়তে পারে। সত্যিকারের ভাইরাস যে রকম মানুষের শরীরে বংশবৃদ্ধি করে অসংখ্য ভাইরাসে পরিণত হয়, কম্পিউটার ভাইরাসও সেরকম। একটি কম্পিউটার ভাইরাস কোনোভাবে একটা কম্পিউটারে ঢুকতে পারলে অসংখ্য ভাইরাসে পরিণত হয়। সত্যিকারের ভাইরাস মানুষের অজান্তে মানুষকে আক্রান্ত করে। কম্পিউটার ভাইরাসও সবার অজান্তে একটা কম্পিউটারে বাসা বাঁধে। সত্যিকারের ভাইরাস এবং কম্পিউটারের ভাইরাসের মাঝে শুধু একটি পার্থক্য, একটি প্রকৃতিতে আগে থেকে আছে, অন্যটি অসৎ মানুষেরা সবাইকে কষ্ট দেওয়ার জন্যে তৈরি করছে। কম্পিউটার ব্যবহার নিয়ে সতর্ক না থাকলে কম্পিউটার ভাইরাস আমাদের অনেক যন্ত্রণার কারণ হতে পারে। মানুষের তৈরি কম্পিউটার ভাইরাস আসলে একটি ছোট প্রোগ্রাম ছাড়া আর কিছুই নয়। আজকাল কম্পিউটার নেটওয়ার্ক দিয়েও এটি খুব সহজে অনেক কম্পিউটারে ছড়িয়ে পড়তে পারে। একটা কম্পিউটার থেকে তুমি যদি কোনো সিডি বা পেনড্রাইভে করে কিছু একটা কপি করে নাও, তাহলে নিজের অজান্তে সেখান থেকে ভাইরাসটাও কপি করে ফেলতে পারো। তাই অন্য কম্পিউটার থেকে কিছু কপি করতে হলে সব সময়ই খুব সতর্ক থাকা উচিত। কম্পিউটার ভাইরাস কিন্তু রোগ জীবাণুর ভাইরাসের মতো নয়। সেটা আমাদের অসুস্থ করতে পারে না। এই ভাইরাস পাশাপাশি এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে যেতে পারে না। এটি যেতে পারে শুধুমাত্র তথ্য উপাত্ত কপি করার সময় বা নেটওয়ার্ক দিয়ে। কম্পিউটার ভাইরাস থেকে কম্পিউটারকে রক্ষা করার জন্যে আজকাল নানা ধরনের অ্যান্টিভাইরাস প্রোগ্রাম পাওয়া যায়।
তবে কিছু দুষ্টু প্রকৃতির মানুষ নিয়মিতভাবে নতুন নতুন ভাইরাস তৈরি করে সেগুলো ছড়িয়ে দেয়। তাই যারা কম্পিউটার ভাইরাসের হাত থেকে বাঁচতে চায় তাদের নিয়মিত নতুন নতুন অ্যান্টিভাইরাস প্রোগ্রাম কিনতে হয়। সেটি সাধারণ মানুষের জন্যে অনেক খরচের ব্যাপার। তবে মুক্ত সফটওয়্যার বা ওপেন সোর্স সফটওয়্যারের জন্যে ভাইরাস তৈরি করা হয় না। কাজেই কেউ যদি মুক্ত সফটওয়্যারের অপারেটিং সিস্টেম ব্যবহার করে তাহলে তারা এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে পারে। কাজ: সত্যিকারের ভাইরাস আর কম্পিউটারের ভাইরাসের মাঝে কোথায় কোথায় মিল রয়েছে আর কোথায় কোথায় মিল নেই তার একটা তালিকা তৈরি করো। মিল, সিমিলারিটি, এবং ভিন্নতা, ডিফারেন্স। বিষয়: সত্যিকারের ভাইরাস, কম্পিউটারের ভাইরাস। প্রকৃতি: প্রাকৃতিক, জীবিত, মানুষের তৈরি প্রোগ্রাম। সংক্রমণ: একজন থেকে অন্য মানুষের শরীরে ছড়ায়। এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে কপি বা নেটওয়ার্কের মাধ্যমে ছড়ায়। বংশবৃদ্ধি: নিজে থেকেই বৃদ্ধি পায়। নিজে থেকেই বৃদ্ধি পায়, তবে কম্পিউটার ব্যবহারকারী কার্যক্রমের মাধ্যমে ছড়ায়। দুষ্প্রভাব: মানুষ অসুস্থ হয়। কম্পিউটার ঠিকমতো কাজ করে না। সতর্কতা প্রতিকার: চিকিৎসা বা প্রতিরোধ ব্যবস্থা। অ্যান্টিভাইরাস সফটওয়্যার বা মুক্ত সফটওয়্যার ব্যবহার। অজান্তে ছড়ানো: মানুষ জানার আগে আক্রান্ত হয়। ব্যবহারকারীর অজান্তে কম্পিউটারে বসে থাকে। নতুন শিখলাম: ভাইরাস, কম্পিউটার ভাইরাস, অ্যান্টিভাইরাস। পাঠ 4 ও 5: আইসিটি ব্যবহারে ঝুঁকি ও সতর্কতা অবলম্বনের পন্থা। দুধ খুব পুষ্টিকর খাবার। শিশুদের নিয়মিত দুধ খাওয়া ভালো। কিন্তু আমরা যদি একটা দুধের ড্রামে একটা শিশুকে ফেলে দিই তাহলে এই দুধের ড্রামেই তার ডুবে যাওয়ার আশঙ্কা আছে। যার অর্থ একটা জিনিস খুব ভালো হলেও সেটা নিয়ে বাড়াবাড়ি করা হলে সেটাও তোমার জন্যে বিপদ হয়ে যেতে পারে। কম্পিউটারের বেলাতেও সেটা সত্যি। কম্পিউটার তৈরি করা হয়েছে আমাদের দৈনন্দিন কাজে সাহায্য করার জন্যে, এটা সেভাবেই ব্যবহার করা উচিত, কিন্তু আমরা যদি এটাকে নিয়ে বাড়াবাড়ি করতে শুরু করি তাহলে সেটা বিপদের কারণ হতে পারে। কম্পিউটার ব্যবহার করতে একটু বুদ্ধিমত্তার দরকার হয়। তাই অনেক বাবা মা তাদের খুব ছোট বাচ্চাকে এটা নিয়ে খেলতে দেন। অনেক সময়েই দেখা যায় কিছু ছোট শিশু কম্পিউটার গেমে আসক্ত হয়ে গেছে এবং দিনরাত কম্পিউটার গেম খেলছে। এটা তার জন্য মোটেই কল্যাণকর নয়। যেই বয়সে মাঠে বন্ধুবান্ধবের সাথে ছোটাছুটি করে খেলার কথা, সেই সময়ে দিনরাত 24 ঘন্টা কম্পিউটারের সামনে বসে থেকে অসুস্থ হয়ে যেতে পারে। শারীরিক অসুস্থতা থেকে মানসিক অসুস্থতা অনেক বেশি বিপজ্জনক। কম্পিউটারে কাজ করার জন্য চেয়ারে বসার সঠিক ভঙ্গি। অনেক বেশি সময় কম্পিউটারের সামনে বসে থাকলে শারীরিক সমস্যাও শুরু হয়ে যেতে পারে। পিঠে ব্যথা, কোমরে ব্যথা, আঙুলে ব্যথা, চোখের সমস্যা এরকম হতে শুরু করলেও অবাক হওয়ার কিছু নেই। আরেকটু বড় তরুণ তরুণীদের নিয়ে কম্পিউটারে ভিন্ন এক ধরনের সমস্যা দেখা দিয়েছে। একজন মানুষ অন্যজনের সাথে আজকাল কম্পিউটার ব্যবহার করে সামাজিকভাবে যোগাযোগ করতে পারে। সাধারণ খোঁজখবর নেওয়ার জন্যে এটি সহজ একটা পথ হলেও প্রায় সময়ই দেখা যায় অনেকেই এটাকে বাড়াবাড়ি পর্যায়ে নিয়ে যাচ্ছে। অনেকেই মনে করে এটিই বুঝি সত্যিকারের সামাজিক সম্পর্ক। তাই মানুষের সাথে মানুষের স্বাভাবিক সম্পর্কটার কথা তারা ভুলে যায়। এই ছেলেমেয়েগুলো অনেক সময়েই অসামাজিক মানুষ হয়ে বড় হতে থাকে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তুলনামূলকভাবে অনেক নতুন প্রযুক্তি, তাই আমরা এখনও তার পুরো ক্ষমতা বুঝে উঠতে পারিনি। একদিকে আমরা তার ভালো কিছু করার ক্ষমতা বুঝতে পারছি, কিন্তু আমাদের নিজেদের অজান্তে এটা যেন আমাদের ক্ষতি করতে না পারে সেটাও দেখতে হবে। তোমরা যারা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নিজের জীবনে ব্যবহার করবে তারা সব সময়ই মনে রেখো, তোমরা যেন প্রযুক্তিটাকে ব্যবহার করো, প্রযুক্তি যেন কখনোই তোমাদের ব্যবহার করতে না পারে। কাজ পাঠ 4: যাদের অনেক বেশি সময় ধরে কম্পিউটার ব্যবহার করতে হয় তাদের জন্যে ডাক্তারগণ এক ধরনের পিঠে ব্যায়াম বের করেছেন। তোমরা ইচ্ছে করলে এই ব্যায়ামটা করে দেখতে পার। সোজা হয়ে দাঁড়িয়ে অথবা বসে দুই বাহু সামনের দিকে প্রসারিত করে নিচে ও ওপরে কয়েকবার ঝাঁকাও। হাতের আঙুলগুলো মুষ্টিবদ্ধ করো এবং খুলে দাও। এভাবে 10 বার অনুশীলন করো। এক হাতের আঙুলগুলোকে অপর হাতের আঙুলে প্রবেশ করে শক্ত করে ধরে কয়েকবার সামনে পিছনে করো। সোজা হয়ে দাঁড়িয়ে ঘাড় ডানদিকে কাত করে কয়েক সেকেন্ড রেখে সোজা হও। আবার বাম দিকে কাত করে কয়েক সেকেন্ড রেখে সোজা হও। এরূপ কয়েকবার অনুশীলন করো। ঘাড় সামনের দিকে ঝুঁকে চিবুক বুকের সাথে লাগাও এবং কয়েক সেকেন্ড অবস্থান করে পিছনের দিকে যতটুকু পারো নিচু করো। এটি কয়েকবার অনুশীলন করো। 1. হাত ও বাহু ঝাঁকানো। সোজা হয়ে দাঁড়াও বা চেয়ারে বসো। 2 হাত সামনের দিকে প্রসারিত করো।
হাত উপরে ও নিচে কয়েকবার ঝাঁকাও। 2. আঙুলের ব্যায়াম। হাতের আঙুলগুলো মুষ্টিবদ্ধ করো এবং খুলে দাও। 10 বার এই কাজ করো। 3. হাতের আঙুলে প্রবেশ করে শক্ত করে ঘোরানো। এক হাতের আঙুল অপর হাতের আঙুলে প্রবেশ করাও। শক্ত করে ধরো এবং সামনের পিছনের দিকে কয়েকবার ঘোরাও। 4. ঘাড়ের ভঙ্গি। সোজা হয়ে দাঁড়িয়ে ঘাড় ডান দিকে কাত করো, কয়েক সেকেন্ড ধরে রাখো। আবার বাম দিকে কাত করো, কয়েক সেকেন্ড ধরে রাখো। কয়েকবার এই ধাপ পুনরাবৃত্তি করো। 5. ঘাড় সামনে পিছনে ঝুঁকানো। ঘাড় সামনের দিকে ঝুঁকে চিবুক বুকের সাথে লাগাও, কয়েক সেকেন্ড রাখো। তারপর পিছনের দিকে যতটুকু পারো নামাও। কয়েকবার পুনরাবৃত্তি করো। কাজ পার্ট 5। ওপরের ছবিটিতে আইসিটি ব্যবহারে কি কি ভুল করা হয়েছে বের করো। ছবিতে ধরা পড়া ভুলসমূহ: বিদ্যুতের তার ও প্লাগ নিরাপদ নয়। তার ছিঁড়ে বা এলোমেলোভাবে রয়েছে। প্লাগের কাছে পানি বা কাপ রাখা হয়েছে। কম্পিউটার পরিষ্কার নয়। মনিটর, কিবোর্ড, মাউস ধুলো গর্তে ভরা। ফ্যান ও বায়ুপথ বন্ধ হতে পারে। খাদ্যদ্রব্য বা পানি কম্পিউটারের পাশে রাখা। কাপটি ডেস্কে রাখা হয়েছে, যা ঝুঁকিপূর্ণ। শারীরিক ভঙ্গি ভুল। ছেলে সোজা বসছে না, পিঠ বাঁকা বা চোখ মনিটরের খুব কাছে। পরিবেশ অনিরাপদ। জাল ও ধুলোয় ভর্তি কর্নার। মাউস ও তার এলোমেলোভাবে রাখা। সামাজিক বা আচরণগত ভুল। অতিরিক্ত ফোকাস কেবল কম্পিউটারে। স্বাস্থ্য, নিরাপত্তা উপেক্ষা করা। 1. তোমরা নিজেরা আরও কিছু ভুল সংযোজন করে আরেকটা ছবি আঁকো। তোমরা যখন নিজেরা একটি নতুন ছবি আঁকবে, তখন ওপরের ভুলগুলোর সাথে নিচের আরও কিছু ভুল যুক্ত করতে পারো। বিপজ্জনক সংযোগ। একটি মাল্টিপ্লাগ থেকে অনেকগুলো হাই ভোল্টেজ সংযোগ দেওয়া। ওভারলোডিং। ভুল বসার ভঙ্গি। সোজা হয়ে না বসে কুঁজো হয়ে মনিটরের একদম কাছে গিয়ে কাজ করা। ভেজা হাতে কাজ। ভেজা হাত দিয়ে কিবোর্ড বা মাউস স্পর্শ করা অথবা প্লাগ লাগানো। শক্তিশালী চুম্বক। কম্পিউটারের হার্ড ডিস্ক বা মনিটরের পাশে শক্তিশালী কোনো চুম্বক রাখা। অননুমোদিত সফটওয়্যার। স্ক্রিনে এমন কিছু দেখানো যা ভাইরাস বা ম্যালওয়্যার সংকেত দিচ্ছে কিন্তু ব্যবহারকারী তা এড়িয়ে যাচ্ছে। পরামর্শ: তোমরা একটি বড় কাগজে 2 ভাগে ছবি আঁকতে পারো, এক পাশে ভুল পদ্ধতি, ওপরের পয়েন্টগুলো মিলিয়ে, এবং অন্য পাশে সঠিক ও আদর্শ পদ্ধতি, পরিচ্ছন্ন ও গোছানো পরিবেশ। 2. একটি পূর্ণ শ্রেণী কার্যক্রমে শিক্ষার্থীরা এ কাজটি করবে। পরবর্তী কাজ: শিক্ষার্থীরা এই ভুলগুলো চিহ্নিত করে নতুন ছবি আঁকবে, যেখানে মূল ভুলগুলো দেখানো হবে। কিছু নতুন ভুল সংযোজন করা হবে। পুরো শ্রেণী মিলিতভাবে এই কার্যক্রম করবে এবং নিরাপদ আইসিটি ব্যবহার শিখবে। নতুন শিখলাম। সামাজিক নেটওয়ার্ক। অনুশীলনী 1. আমাদের দেশে বিদ্যুৎ প্রবাহের ভোল্টেজ কত? উত্তর: খ 220। 2. কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে সবাইকে কোন বিষয়ে বেশি সতর্ক থাকা উচিত? উত্তর: খ বৈদ্যুতিক সংযোগ। 3. সিআরটি মনিটর পরিষ্কার করার জন্য প্রথমে কি ব্যবহার করা উচিত? উত্তর: ক নরম সুতি কাপড়। 4. আইসিটি যন্ত্রপাতির নিরাপদ ব্যবহার বলতে বোঝায়: আইসিটি যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ। স্বাস্থ্য ঝুঁকি এড়িয়ে আইসিটির নিরাপদ ব্যবহার। আইসিটি যন্ত্রপাতির ক্ষতির প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ। উত্তর: ঘ আই ই ও ই। 5. কম্পিউটার পরিষ্কার করার সময় শুরুতে কোন কাজটি করতে হয়? উত্তর: খ কম্পিউটারের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা। অনুচ্ছেদটি পড়ে 6 ও 7 নম্বর প্রশ্নের উত্তর দাও। ভুল করে জানালা খোলা রেখেই সালমা মা বাবার সাথে কক্সবাজার বেড়াতে গিয়েছিল। বাসায় ফিরে এসে দেখে তার কম্পিউটারের কিবোর্ড ও মাউস ঠিকমতো কাজ করছে না। 6. এখানে মূল কারণ হল জানালা খোলা থাকার কারণে কক্ষটিতে ধুলোবালি ঢুকেছে, যা কিবোর্ড ও মাউসের কাজকে প্রভাবিত করেছে। কম্পিউটারের রক্ষণাবেক্ষণে অসতর্কতাও ভূমিকা রাখতে পারে। তাই সঠিক উত্তর হল খ আইওই। 7. মাউস পরিষ্কার করার জন্য প্রথমে সাধারণ ও ক্ষতি না করা উপাদান ব্যবহার করা উচিত। ভেজা নরম কাপড় দিয়ে সহজেই ময়লা ও ধুলো মুছে ফেলা যায়। খ ভেজা নরম কাপড়। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 1. প্রশ্ন: কম্পিউটার দীর্ঘদিন ব্যবহার করার জন্য কম্পিউটার স্থাপনের স্থান গুরুত্বপূর্ণ কেন? উত্তর: কম্পিউটার দীর্ঘদিন ব্যবহার করার জন্য কম্পিউটার স্থাপনের স্থান গুরুত্বপূর্ণ, কারণ ধুলাবালি কম থাকে। ধুলাবালি বেশি হলে কম্পিউটারের ভেতরের যন্ত্রাংশ নষ্ট হতে পারে। বাতাস চলাচল ভালো হয়। ঠান্ডা ও বাতাস চলাচলযুক্ত জায়গায় রাখলে কম্পিউটার অতিরিক্ত গরম হয় না। আর্দ্রতা কম থাকে।
বেশি আর্দ্রতায় কম্পিউটারের ইলেকট্রনিক অংশ ক্ষতিগ্রস্ত হতে পারে। নিরাপত্তা বজায় থাকে, নিরাপদ ও স্থির জায়গায় রাখলে পড়ে যাওয়া বা দুর্ঘটনার ঝুঁকি কমে। সঠিকভাবে ব্যবহার করা সহজ হয়, আলো ও জায়গা ঠিক থাকলে ব্যবহারকারী আরাম করে কাজ করতে পারে। তাই পরিষ্কার, শুষ্ক, ঠান্ডা ও বাতাস চলাচলযুক্ত স্থানে কম্পিউটার স্থাপন করা উচিত, যাতে এটি দীর্ঘদিন ভালোভাবে ব্যবহার করা যায়। 2. প্রশ্ন, কম্পিউটার ভাইরাস কি? এটি কিভাবে ছড়ায়? উত্তর, কম্পিউটার ভাইরাস হল একটি ক্ষতিকর প্রোগ্রাম, যা কম্পিউটারে ঢুকে তথ্য নষ্ট করে, ফাইল মুছে ফেলতে পারে এবং কম্পিউটারের স্বাভাবিক কাজ ব্যাহত করে। এটি যেভাবে ছড়ায়, আক্রান্ত পেনড্রাইভ বা মেমোরি কার্ড ব্যবহার করলে, ইন্টারনেট থেকে ক্ষতিকর ফাইল বা সফটওয়্যার ডাউনলোড করলে, ইমেইল বা মেসেজের সংযুক্ত অ্যাটাচমেন্ট ফাইল খুললে, সংক্রমিত সফটওয়্যার বা গেম ইনস্টল করলে। তাই কম্পিউটারকে ভাইরাস থেকে রক্ষা করতে অ্যান্টিভাইরাস ব্যবহার করা এবং অজানা ফাইল ডাউনলোড না করা উচিত। 3. প্রশ্ন, প্রযুক্তি যেন কখনোই আমাদের ব্যবহার করতে না পারে, কথাটির অর্থ ব্যাখ্যা করো। উত্তর, প্রযুক্তি যেন কখনোই আমাদের ব্যবহার করতে না পারে, কথাটির অর্থ হল, প্রযুক্তি মানুষের কাজে সাহায্য করার জন্য তৈরি। তাই মানুষকে প্রযুক্তিকে সঠিকভাবে ও প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে হবে, কিন্তু প্রযুক্তির ওপর অতিরিক্ত নির্ভরশীল বা আসক্ত হওয়া উচিত নয়। যদি মানুষ সব সময় মোবাইল, কম্পিউটার বা ইন্টারনেট ব্যবহার করতে করতে নিজের সময়, পড়াশোনা ও স্বাভাবিক কাজকর্ম ভুলে যায়, তাহলে বোঝা যায় প্রযুক্তিই মানুষকে নিয়ন্ত্রণ করছে। তাই আমাদের উচিত প্রযুক্তিকে সচেতন ও সীমিতভাবে ব্যবহার করা, যেন প্রযুক্তি আমাদের উপকার করে, কিন্তু আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করতে না পারে। 4. প্রশ্ন, কম্পিউটার ভিত্তিক সামাজিক যোগাযোগ আমাদের কিভাবে অসামাজিক মানুষ করে তোলে? উত্তর, কম্পিউটার ভিত্তিক সামাজিক যোগাযোগ আমাদের অসামাজিক মানুষ করে তুলতে পারে, কারণ মানুষ বাস্তবে বন্ধু পরিবারের সাথে সময় কম কাটায়। সবাই মুখোমুখি কথা বলার বদলে অনলাইনে বেশি সময় কাটায়। এতে একাকিত্ব ও সামাজিক দূরত্ব বাড়ে। পড়াশোনা, খেলাধুলা ও অন্যান্য সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ কমে যায়। তাই অতিরিক্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করলে মানুষ ধীরে ধীরে বাস্তব সমাজ থেকে দূরে সরে গিয়ে অসামাজিক হয়ে উঠতে পারে। 5. প্রশ্ন, কিবোর্ড কিভাবে পরিষ্কার করতে হয়? উত্তর, কিবোর্ড পরিষ্কার করার উপায়। প্রথমে কম্পিউটার বন্ধ করে কিবোর্ডটি আলাদা করতে হবে। কিবোর্ডটি উল্টে হালকা ঝাঁকালে ভেতরের ধুলা বা ময়লা বের হয়ে আসে। নরম ব্রাশ বা শুকনো কাপড় দিয়ে কিয়ের ফাঁক পরিষ্কার করতে হবে। প্রয়োজন হলে হালকা ভেজা কাপড় দিয়ে কিবোর্ডের উপরিভাগ মুছতে হবে। পরিষ্কার করার সময় পানি সরাসরি ঢালা যাবে না। এভাবে নিয়মিত পরিষ্কার করলে কিবোর্ড ভালো থাকবে এবং দীর্ঘদিন ব্যবহার করা যাবে। আপনারা আমাদের ভুলগুলো কমেন্টে জানাতে পারেন। যদি উপকৃত হন, তবে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং বন্ধুদের সঙ্গে জানিয়ে দিন। আমাদের আয়োজন এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে শিক্ষার্থীরা কোনো গাইড বই ছাড়াই নিজস্বভাবে আনন্দের সঙ্গে শিখতে পারে এবং জ্ঞান অর্জন করতে পারে। ধন্যবাদ।